এখন রাত হয়তো অনেকটা। রাস্তার ধারে একটা বড় মোটা গাছের নিচে নিজেকে আড়াল করে বসে আছে তে। ফোনটা যে ও হারিয়ে ফেলেছে সেটা ভেবেই কান্না পাচ্ছে তের। শুধু কি ও ফোনটা হারিয়েছে, ফোনের মধ্যে থাকা প্রমাণটাও যে ও হারিয়ে ফেলেছে। কথাটা ভাবতেই চোখ ফেটে পানি বেরিয়ে আসে তের। কত আশা নিয়ে ওই মহিলা ওকে জেনির অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই স্বীকারোক্তি দিয়েছিলেন, কিন্তু ও সেটা হারিয়ে ফেলেছে। এসব ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ হয়ে আসে তের। এত ক্লান্তিতে যেন চোখ খুলে রাখা কোনোভাবেই সম্ভব নয়। একটা সময় ঘুমে ঢলে পড়ে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, কারণ কিছুক্ষণ পরে বুঝতে পারে যে ওর আশেপাশে কেউ আছে। চোখ দুটো খুলে গাছের আড়াল থেকে দেখার চেষ্টা করে কে আছে। লোকগুলো হয়তো রাস্তায় ঘোরাঘুরি করছে। স্পষ্ট বুঝতে না পারলেও অবয়বগুলো বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর অবয়বগুলো সরে যেতেই তে ধীর পায়ে বেরিয়ে আসে। মাথায় ভীষণ ব্যথা হচ্ছে। তখন ধাক্কা খেয়ে পড়ে যাওয়াতে কপালে ভালোই চোট পেয়েছে। রক্তও বেরিয়েছিল খানিকটা, কিন্তু এখন তা কপালেই শুকিয়ে গেছে। পা দুটো ফুলে গেছে তের। আর হাঁটা বা দৌড়ানো ওর পক্ষে সম্ভব নয়, কিন্তু কিছু করার নেই। কটা বাজে সেটাও জানে না। এখনই যদি কোনো লোকালিটির মধ্যে নিজেকে নামিয়ে যায় তাহলে ওই লোকগুলোর হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। ধীরে ধীরে হাঁটতে থাকে তে, আর পারছে না। পা দুটো যেন কেউ কেটে ফেলেছে। ভীষণ ভয়ও করছে তের। এমনিতেই অন্ধকার, তার মধ্যে যদি ওই লোকগুলো আবার চলে আসে। কথাটা ভাবতেই হাঁটার গতি খানিকটা বাড়িয়ে দিল তে। কিছুটা যাওয়ার পরেই তে দেখলো ওখান থেকে দুটো রাস্তা আছে। একটা সোজা গেছে আর একটা ঢালু হয়ে নিচের দিকে গেছে। অন্ধকারে কিছু বুঝতে পারছে না ঠিকই, কিন্তু ঢালু রাস্তাটা বরাবর সোজা তাকালেই অনেকটা দূরে কিছু আলোর আভাস নজরে পড়ছে তের। যদিও সেটা কিসের আলো তাতে বুঝতে পারছে না। তে কোন দিক দিয়ে যাবে তাও বুঝতে পারছে না। হঠাৎ করেই ওই ঢালু রাস্তার বরাবর কয়েকজনের পায়ের শব্দ পেয়ে তে চমকে যায়। তে বুঝতে পারে ওরা হয়তো ওই রাস্তা দিয়েই গিয়েছিল তেকে খুঁজতে, কিন্তু তেকে না পেয়ে হয়তো আবার ওরা এদিকেই ফিরে আসছে। তে আর কিছু না ভেবেই উল্টো দিকের রাস্তা, মানে যে রাস্তাটা সোজা গেছে ওই রাস্তা দিয়েই দৌড়ে পালিয়ে গেল। লিমিন হওয়া ন্যান্সি জেনিকে খাগড়াছড়ির সদর হসপিটালে ভর্তি করেছেন। ডক্টর বলেছেন মেয়েটির অবস্থা ভীষণ সিরিয়াস। লিমিনহো কোনোভাবে কিছু করতে পারছেন না, কারণ জেনির ফ্যামিলিকে ও চেনে না। আর যদিও তে ছিল, কিন্তু আদেও সে ঠিক আছে কিনা সেটা জানে না লিমিনহো। যতক্ষণ না তে আসছে বা জেনির ফ্যামিলির কেউ আসছে ততক্ষণ লিমিনহো এখানেই থাকতে হবে। যদিও হসপিটাল থেকে পুলিশে খবর দেওয়া হয়েছে, তারাও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলেছে তে। পেছনে 5 থেকে 6 জন দৌড়াচ্ছে। হাঁপিয়ে উঠেছে তে, আর যে ওর শরীর সাথ দিচ্ছে না। একটা অন্ধকার গলি দেখে গলির মধ্যে নিজেকে কিছুটা আড়াল করে দাঁড়ালো তে। ভয়ে ঘেমে গেছে একদম। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। সঙ্গে সঙ্গে দুটো হাত দিয়ে চেপে ধরলো নিজের নাক মুখ, যেন কোনোভাবেই নিঃশ্বাসের শব্দটুকু বাইরে না আসে। লোকগুলো গলির মুখটার কাছে এসে এদিক ওদিক তাকিয়ে দেখছে। লোকগুলো হয়তো ভাবেনি যে তে ওদের এত দৌড়ানো করাবে, না হলে হয়তো তের পেছনে এত না দৌড়ে গাড়ি নিয়ে এসে তেকে তুলে নিয়ে যেত। তে নিজেকে আরো খানিকটা আড়াল করে দাঁড়ালো। লোকগুলো কিছুক্ষণ পর গলিটা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো। তে ধীরে ধীরে পেছনে ঘুরে গলির মধ্যে দিয়ে হাঁটতে থাকে। একটা সময় গলির পেছন দিক দিয়ে বেরিয়ে গেল তে। হঠাৎ পেছন থেকে একটা ধারালো কিছুর আঘাত লাগলো তের পায়ে। যন্ত্রণায় কোকিয়ে উঠল তে, কিন্তু দাঁড়ায়নি। এত যন্ত্রণাতেও এগিয়ে যায়। হঠাৎ চোখে পড়ে একটা কটেজ। বড় বড় গাছগুলো সারিবদ্ধভাবে ঘিরে রয়েছে কটেজটাকে। তে কিছু না ভেবেই দৌড়ে গিয়ে লুকিয়ে গেল কটেজের পেছনে ওই বড় বড় গাছগুলোর আড়ালে। যদিও এখান থেকে দেখা যাচ্ছে না লোকগুলো কোথায় গেল। তারপর তে একবার কটেজটার দিকে তাকায়। তে বেশ অবাক হয়, এতটা রাস্তা এলো, কই কোথাও তো একটা ঘর বাড়ি বা কটেজ টাইপের কিছু দেখতে পেল না। হঠাৎ এর মনে পড়ল সেই ঘরটা যেখান থেকে জেনিকে উদ্ধার করেছিল। ওখানেও তো আশেপাশে কিছু ছিল না, কিন্তু ভেতরের দৃশ্য তেকে চমকে দিয়েছিল। তাহলে কি এখানেও কোনো চমক ওর জন্য অপেক্ষা করছে? পায়ের যেখানে যন্ত্রণা হচ্ছিল সেখানে হাত দিয়ে তে বুঝতে পারলো কোনো ধারালো ছুরির মতো কিছু এখনো পায়ে গেঁথে আছে। জোর দিয়ে পা থেকে টেনে বার করলো ছুরিটা। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে গিয়েও মুখটা চেপে ধরলো তে। চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করেই পেছন থেকে কেউ মুখ চেপে ধরলো তের। তে ছাড়ানোর চেষ্টা করেও পারলো না। ভাবলো হয়তো ও ধরা পড়ে গেছে। ওই লোকগুলো হয়তো ধরে ফেলেছে ওকে। তাহলে ওরও পরিণতি এবার জেনির মতো হবে।
শেষ হয়ে যাবে সবকিছু। ও কিছু করতে পারলো না, ওকেও তবে হার মানতে হবে। কথাটা ভাবতেই বুকটা কেঁপে উঠল তের। ওকে ধরে থাকা মানুষটা তখন ওকে অনেক কিছু বলে চলেছে, কিন্তু তের কান অব্দি কিছুই পৌঁছায়নি। ও তখন ওর পরিণতির কথা ভাবতে ব্যস্ত। এসব ভেবে ভেবে সেন্সলেস হয়ে ঢলে পড়ল ওকে ধরে থাকা মানুষটার বুকে। যখন তের জ্ঞান ফিরল তখন ও নিজেকে আবিষ্কার করলো একটা রুমের বিছানার মধ্যে। হুড়মুড় করে উঠে বসলো বিছানার উপর। রুমটা চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল তে। ঘড়িতে তখন 1:25। তে তো ভেবেছিল সকাল হয়ে গেছে। কি ভেবে নিজের শরীরের দিকে তাকাইতে, না, ওরা এখনো ওর সাথে কিছু করেনি, হয়তো ওর সেন্স ফেরার অপেক্ষায় আছে। এসব ভাবতে ভাবতেই রুমের দরজাটা খোলার শব্দ পাইতে তাড়াতাড়ি গায়ের ব্ল্যাঙ্কেটটা চাপিয়ে দিয়ে যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে পড়লো। ওদের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে ওর সেন্স ফিরেছে। আগন্তুক ব্যক্তিটি বিছানার দিকে এগিয়ে এসেছে। তে চোখ দুটো খিচে বন্ধ করে নেয়। তে চমকে ওঠে তে। চোখ বুঝে বোঝার চেষ্টা করে গলাটা কোথায় শুনেছে। গলাটা খুব চেনা মনে হচ্ছে তের, কিন্তু কোথায় শুনেছে মনে পড়ছে না। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পাইতে সেই মানুষটা তের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। আমি জানি তোমার জ্ঞান ফিরেছে, একবার চোখ মেলে তাকাও। এবার আর তে চোখ বন্ধ করে থাকে না, ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কিন্তু তাকানোর সাথে সাথে যে এরকম একটা চমক পাবেও ভাবতেই পারেনি। মানুষটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে তে। ধীরে ধীরে উঠে বসেও অস্পষ্টে মুখ দিয়ে বেরিয়ে আসে, জাঙ্কুক স্যার। তের অবাক মুখটার দিকে তাকিয়ে জাঙ্কুক আবারও তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি ঠিক আছো এখন? জাঙ্কুকের কথায় কোনো জবাব দেয় না তে। তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তে জাঙ্কুককে কিছু বলতে না দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। জাঙ্কুক বেশ অবাক হয়। ও তো থেকে এখানে দেখেই বেশ অবাক। রাতে ঘুম না আসায় ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল জাঙ্কুক। এই কটেজটা একটু উঁচু জায়গায়, এখান থেকে একটু এগিয়ে গেলে একটা ঢালু রাস্তা গেছে। জাঙ্কুকে শান্ত পরিবেশের দরকার ছিল, তাই এই কটেজটাই নিয়েছে সে। তখনই কাউকে একটা চুপি সারে কটেজের পেছনের দিকে যেতে দেখে। জাঙ্কুক তৎক্ষণাৎ দেখতে যায় ওটা কে, কারণ এরকম একটা শুনশান জায়গায় এত রাতে কেউ এখানে কি করবে। কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। তাই জাঙ্কুক কটেজের পেছনে গিয়ে এদিক ওদিক তাকাতে চোখে পড়ে একটা গাছের নিচে একটা কেউ বসে আছে। অন্ধকারে মুখটা স্পষ্ট নয়। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে গিয়ে চেপে ধরে তের মুখ। জিজ্ঞাসা করতে থাকে ওকে কি করতে এখানে এসেছে, কিন্তু ওর প্রশ্নের কোনো উত্তর পায় না জাঙ্কুক। তার উপর ওর গায়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাই বাধ্য হয়ে ওকে আলোর দিকে নিয়ে আসে জাঙ্কুক। আলোতে তের মুখটা দেখেই অবাক হয়ে যায় জাঙ্কুক। ও তো দেখে এখানে আশাই করেনি। তে এখনো জাঙ্কুককে জড়িয়ে আছে। এতক্ষণে চাপা কষ্টটা বলার মতো যেন কোনো পরিচিত কাউকে পেয়েছে। হতে পারে সে মানুষটার সাথে পূর্ব পরিচয়টা হয়তো ভালো ছিল না, কিন্তু এই অজানা জায়গায় খারাপ পরিচিতিটাও যেন শান্তির। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক চুপ করালো না, বরং মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এতদিনের অশান্ত মনটা যেন প্রিয় মানুষটার আগমনে শান্ত হয়ে গেছে। যার সাথে খারাপ ব্যবহার করে এতদিন নিজে কষ্ট পেয়েছিল, যাকে দেখতে না পেয়ে গুমড়ে গুমড়ে থেকেছে, যার এড়িয়ে যাওয়াতে কষ্টে বুক ফেটে যাচ্ছিল, যার জন্য তার মন অশান্ত হয়ে উঠেছিল, সেই মানুষটার সাথে যে তার এভাবে এখানে দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি জাঙ্কুক। যদিও দুদিন আগেই ঘুরতে গিয়ে তার প্রিয় মানুষটাকে এক ঝলক দেখেছিল জাঙ্কুক, কিন্তু তখন মনের ভুল বলেই এড়িয়ে গিয়েছিল। তাও কল করে বোঝার চেষ্টা করেছিল যে সে ভুল দেখেছে না ঠিক, কিন্তু তের গলার আওয়াজটুকুই তাকে ভুলিয়ে দিয়েছিল যে সে কিসের জন্য কল করেছে। তারপরও আরও কতবার ফোন করেছে শুধু গলার আওয়াজটুকু শোনার জন্য। কিন্তু তার প্রিয় মানুষটা এমন বিধ্বস্ত কেন? কি হয়েছে তার? পায়ে অনেক চোট পেয়েছে সে। কালকে রুমে নিয়ে এসে বিছানায় শোয়াতেই তের পায়ের দিকে নজর যায় জাঙ্কুকের। লাইট স্টিল রঙের পাজামাটা তখন রক্তে লাল হয়ে আছে। মনে হচ্ছে তের হাঁটুর নিচের অংশটা হয়তো কেউ কেটে দিয়েছে। একবার হাতটা তের পায়ের কাছে নিয়ে গিয়েও সরিয়ে নেয় জাঙ্কুক। কিছুক্ষণ বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার তের পাজামাটা নিচের দিকটা ধীরে ধীরে উপরে ওঠায়। হাঁটু অবধি পাজামাটা ওঠাতেই হাঁটুর খানিকটা নিচে দগদগে ঘাটা চোখে পড়ে জাঙ্কুকের। দৌড়ে নিজের ব্যাগ থেকে ফার্স্ট এড বক্সটা বের করে নিয়ে আবার তের পাশে বসে। তুলো দিয়ে প্রথমে রক্তটা পরিষ্কার করে বুঝতে পারে ক্ষতটা বেশ গভীর। একটা ওষুধ লাগিয়ে ভালো করে ড্রেসিং করে দেয় জায়গাটা। তারপর মাথায় পাওয়া চোটটাতেও ব্যান্ডেজ করে দেয়। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে।
তারপর তের অজান্তেই জাঙ্গুক তার প্রিয় মানুষটার কপালে কেটে যাওয়ার জায়গাটার ঠিক পাশে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এমনিতেই টেনশনে ছিল জাঙ্গুক। কাল সকালে সূর্যোদয় দেখতে গিয়ে হঠাৎ করে জেনি আর সানা আন্টি উধাও হয়ে যায়। জাঙ্গুক পুরো ফ্যামিলির সাথে একসাথে বেড়াতে এলেও জাঙ্গুক নিজের জন্য আলাদা করে একটা নির্জন কটেজ বুক করেছিল। কাল জেনিকে ফোন করে না পাওয়ায় বাবাকে বাধ্য হয়ে ফোন করে জাঙ্গুক। তারপর সব জানতে পারে। প্রথমে তো ভীষণ রেগে খানিক কথা শুনিয়ে দেয় জাঙ্গুক তার বাবাকে। সকালে ঘটনাটা ঘটলো আর তাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। সে যদি ফোন না করতো তাহলে তো সে জানতেও পারতো না। এরপর জাঙ্গুক নিজেই থানায় যোগাযোগ করে। সেখান থেকে ওকে বলা হয় এখানকার ইনচার্জ আসলে ব্যবস্থা নেবেন, কিন্তু ততক্ষণ ওরা খোঁজ চালাবে। সেটা নিয়ে চিন্তিত ছিল জাঙ্গুক। ও যে কিছুতেই স্থির থাকতে পারছিল না। তার ছোট বোনটা, তাকে সে অনেক ভালোবাসে, কিছুতেই এভাবে তার কাছ থেকে হারিয়ে যেতে পারে না। এমন অবস্থায় তের এই হঠাৎ বিধ্বস্ত অবস্থায় আগমন জাঙ্গুকের মনে যেন ঝড় তুলে দিয়েছিল। তের কান্নার বেগ কমতেই জাঙ্গুক ধীরে ধীরে তের মুখটা নিজের বুক থেকে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে জিজ্ঞাসা করে, কি হয়েছে তে? আমায় বলো না, তোমার এই অবস্থায় বা কি করে? তুমি এখানে কার সাথে এসেছো বলো? ওরা ওরা তে বলতে গিয়েও কেঁপে ওঠে। জাঙ্গুক তের হাত দুটো ধরে বলে, ওরা কি তে? কাদের কথা বলছো? তে এবার ভীত কণ্ঠে ধীরে ধীরে সব কথা বলতে থাকে। ওর এখানে ঘুরতে আসা থেকে শুরু করে সব বলতে বলতে কেঁদেই ফেলেতে। শেষে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ওরা ওরা এত অপরাধ করেছে, অথচ দেখুন আমি ওদের শাস্তি দিতে পারলাম না। ওই মেয়েটার মায়ের করা শেষ অনুরোধটুকু রাখতে পারলাম না। আমার ফোনটাও হারিয়ে ফেললাম, যে ফোনটাতে ওই মেয়েটার মায়ের স্বীকারোক্তি আছে, যেখানে তিনি সব বলেছেন ওরা কিভাবে ওই ঘৃণ্য অপরাধ করেছে, ওরা কারা কেন করেছে সব বলেছে। তোমার ফোনটা কোথায় হারিয়েছো মনে আছে? জানি না, তবে যখন আমি দৌড়ে আসছিলাম তখন কারোর সাথে ধাক্কা লেগে হাত থেকে ফোনটা পড়ে যায়। জাঙ্গুক খানিকক্ষণ কিছু একটা ভেবে তারপর সামনের টেবিল থেকে চার্জ দেওয়া ফোনটা খুলে এনে তের কাছে তুলে ধরে বলে, দেখো তো এই ফোনটা তোমার কিনা? জাঙ্গুকের কথাতে ফোনটা জাঙ্গুকের কাছ থেকে কাঁপা কাঁপা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে জাঙ্গুকের দিকে একবার তাকিয়ে হেসে মাথা নাড়ায়, মানে এটা ওর ফোন। এই তো ঘন্টা পাঁচেক আগেই থানাতে আরও একবার জেনির খোঁজ পাওয়া গেল কিনা জানতে চেয়ে কল করেছিল জাঙ্গুক, কিন্তু অপর প্রান্ত থেকে উত্তরে সরিসের আশায় হতাশ হয়ে পড়ে জাঙ্গুক। হতাশ হয়েই গায়ে আরও একটা গরম পোশাক জড়িয়ে বেরিয়ে পড়ে কটেজ থেকে। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে অনেকটা এসে পড়ে। এই নিস্তব্ধতা ওকে মনে করিয়ে দেয় জেনি যখন প্রথমবার ওর বাড়িতে এসেছিল কি মজাই না হয়েছিল। না, ওর বোনকে খুঁজে বের করবেই। এসব ভাবনাতেই এতটাই ডুবেছিল জাঙ্গুক যে সামনে যে কেউ দৌড়ে আসছে তা বুঝতে পারেনি। ধাক্কা খাওয়াতে জাঙ্গুকের হুঁশ ফেরে। হুঁশ ফিরতেই পেছনে ফিরে কিছু বলার আগেই পড়ে যাওয়া মানুষটা পালিয়ে যায়। ওর পালিয়ে যাওয়ার পরে তো ফোনটা কুড়িয়ে পেয়েছিল। ফোনটা সুইচ অফ দেখে ভেবেছিল ফোনটা চার্জ করে কাল না হয় এই ফোনের মালিকের খোঁজ করা যাবে। তেকে ফোন হাতে এত কাঁপতে দেখে জাঙ্গুক তের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। এত কেন ভয় পাচ্ছে মেয়েটা? তের হাতটা এতটাই কাঁপছে যে ফোনটা পর্যন্ত অন করতে পারছে না। জাঙ্গুক তের হাত থেকে ফোনটা নিয়ে সুইচ অন করলো। লোডিং হতে হতেই তেকে জিজ্ঞাসা করলো, তুমি যে বললে ওই মেয়েটি নাকি আমাদের কলেজের, তা মেয়েটির নাম কি আর কোন ডিপার্টমেন্টের? না মানে এই জন্য জিজ্ঞাসা করছি, যদি আমি তাকে চিনে থাকি তাহলে মেয়েটির গার্জেনকে কল করে জানাতে হবে। কথাটা বলতে বলতেই জাঙ্গুক উঠে দাঁড়িয়ে পড়ে টেবিলে রাখা নিজের ল্যাপটপটা নেওয়ার জন্য। জেনি, যে আপনার সাথে প্রোগ্রামে গান করেছিল, মনে আছে আপনার? এক পা এগোতে গিয়েও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় জাঙ্গুক। কানে যেন কথাগুলো ঠিকমতো পৌঁছায়নি। এবার তের দিকে মুখটা ঘুরিয়ে ধীর স্বরে আবার বলল, কি নাম বললে তুমি? জেনি। জাঙ্গুকের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, সব গুলিয়ে যাচ্ছে। তের ফোনটা ততক্ষণে অন হয়ে গেছে। কি মনে হতে ধরে থাকা তের ফোনটা থেকে গ্যালারিতে ঢুকে একটা ভিডিও দেখে ভিডিওটাতে ক্লিক করতেই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে ওর চিরচেনা মুখটা।